প্রিয় লিসেনার্স, শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আমরা আজকে যে এপিসোডটি ছায়াতে আপলোড করতে যাচ্ছি সেই এপিসোডটি একটি লাইভ এপিসোড, অর্থাৎ আমি আগে লাইভে ছিলাম, এখন সেই লাইভটা ডাউনলোড করে আপনাদের জন্য আপলোড করছি। আমি লাইভে ছিলাম হান্টিং ফাইলস নামে একটি গ্রুপে, যে গ্রুপটি তাকি হাসান কর্তৃক সম্পাদিত। আপনারা চাইলে সেই গ্রুপে গিয়েও লাইভ দেখতে পারেন। যাই হোক, তাহলে আর কথা না বাড়িয়ে লাইভটা আপলোড করি। আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। শাফিল, তোমাকে আমি একটা কোশ্চেন করতে চাই অন বিহাফ অফ দ্য ভিউয়ার্স, যেটা আমিও জানতে চাই। সেটা হলো যে তুমি তোমার এই ভয়ের ঘটনা বলতে গিয়ে কি তুমি কোনো সত্যি কোনো ঘটনা তুমি তোমার কাছে সবচেয়ে বেশি মানে ভয়ের থেকে একটা ভয়ের ঘটনা তুমি আমাদের সাথে শেয়ার করো, যে বা দুইটা ঘটনা যেটা তোমার কাছে সবচেয়ে ভয় লাগছে ভিউয়ার্সদের, বা তুমি এক্সপেরিয়েন্স করছো হোয়াটএভার। মানে আমার পাওয়া ঘটনাগুলো যেগুলো আমি উপস্থাপন করেছি সেগুলো থেকে, অথবা সেখানে তুমি আমি- এক্সপেরিয়েন্স করেছো হোয়াটএভার। সেখানে আমি একটা ঘটনা বলবো, যেটা সেটা হচ্ছে একটা লোক, যেটা এই মুহূর্তে আমার মনে আসছে। হয়তো অনেক ভয়ের ঘটনা আসে, আমরা তো সবসময় আসলে আপলোড করি, অনেক ঘটনায় আমরা স্কিপ করে যাই। তো সেই ঘটনাটা সম্ভবত খুব জনপ্রিয় একটা ঘটনা, যেটা অনেক জায়গাতে এসেছিল এবং যেটা খুব অনেক মানুষ জানে, একটা বিশাল এরিয়ার জনগণ যেটা জানে। সেই ঘটনাটা হচ্ছে একটা পুকুরের ঘটনা, পুকুর বলতে নদীর আর কি। সেই নদীতে আমি কি সেই ঘটনাটা শেয়ার করবো না, নাকি অফকোর্স পুরো ঘটনাটাই শেয়ার করো। পুরো ঘটনাটা আমি উই share হ্যাভ করবো? টাইম না প্রবলেম। হ্যাঁ ভাইয়া, করো না। থ্যাংক ইউ। ঘটনাটা বরিশালের একটা জায়গায়। আমি জায়গাটা স্পেসিফিক কোন এলাকা সেটা আমি বলছি না, সেটা আমি স্কিপ করে যাচ্ছি। ওখানে একটা ছেলে ছিল, তার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সেই ছেলেটা একদিন তার মাকে বললো যে, মা আমি একটু গোসল করে আসছি, তুমি খাবার রেডি করো। তো আমাদের দেশে সাধারণত নদীর তীরবর্তী যে সমস্ত অঞ্চল আছে সেগুলো খুব অভাবী হয়ে থাকে। তো মা বললো যে হ্যাঁ তুমি গোসল করে আসো, আমি দেখছি। তো সে গোসল করার জন্য যা যা এলিমেন্টস প্রয়োজন সেগুলো নিয়ে নদীর পাড়ে চলে যায়, এবং গোসল করতে গিয়ে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, সে বাড়িতে ফেরে না। তোর মা বাবা খুব টেনসড হয়ে যায়, স্পেশালি মা খুব টেনসড হয়ে যায় যে ছেলেটা কোথায় গেল, এখনো ফিরছে না কেন। তার বাবাকে জানায় যে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে সে গোসল করতে গিয়েছে, সে এখনো বাড়ি ফেরেনি। মা এবং বাবা দুজন মিলে তারপর নদীর পাড়ে যায় এবং সেখানে গিয়ে দেখে এলিমেন্টস যেগুলো ছিল গোসল করার জন্য, গামছা নিয়ে গিয়েছিল, টাওয়াল প্লাস পরার জামা কাপড় যেগুলো ছিল সেগুলো নদীর পাড়ে আছে, কিন্তু ছেলেটা নেই। তো নদীর পাড়ের আশেপাশে কিছু মানুষজন ছিল, তাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কি দেখেছেন? একজন বললো যে হ্যাঁ, ওকে তো নামতে দেখলাম, বাট উঠে যেতে দেখিনি। আর হ্যাঁ, উঠে যায়নি কারণ হচ্ছে তার তো এলিমেন্টস গুলো নদীর পাড়ে ছিল, তার মানে সে যেতে পারেনি। তো তার বাবা মা খুব টেনশনে পড়ে গেল এবং বেশ কিছু লোকজনকে দিয়ে নদীতে খোঁজালো যে ছেলেটা কি ডুবে গেল কিনা। মারা গেলেও তো একটা মানুষের আসলে দেহ বডিটা থাকবে, কিন্তু খুঁজেও তাকে পাওয়া গেল না। আর পানিও খুব নর্মাল ছিল। নর্মালি একটা মানুষ পানিতে ডুবে গেলে তার যে মুভমেন্ট থাকে পানির নিচে, পানিটা কিছুটা ঘোলাটে হয়ে যাওয়ার কথা, বাট সেরকম কিছুই ছিল না, একদম নর্মাল একটা অবস্থা। তো তার বাবা মা চিন্তায় পড়ে যায়। প্রায় 2 দিন ছেলেটাকে খোঁজার পর তার মা স্বপ্নটা দেখে, মেইনলি তার মা রাতে স্বপ্ন দেখে যে তার ছেলে যথেষ্ট ভালো আছে, তবে তাকে যেভাবে খোঁজা হচ্ছে ছেলেটাকে সেভাবে যেন খোঁজা না হয়, পানিতে যেন বারবার লোকজন নেমে ছেলেটাকে না খোঁজে, আর নদীর পাড়ে যেন বারবার না যায় মানুষজন। তো এই স্বপ্নটা দেখে তার মায়ের একটু ডিফারেন্ট লাগে, এবং স্বপ্নটা অনেকটা এরকম ছিল যে কিছু কিছু স্বপ্ন থাকে না একদম বাস্তবের মতো, রাইট, রিয়েলিস্টিক। হ্যাঁ, হ্যাঁ, একদম। সেরকম হচ্ছিল। দেন ছেলেটার মা উঠে তার বাবাকে বলল, কিন্তু একটা সন্তানকে তো আর তারা এভাবে ছেড়ে দিতে পারে না। এক স্বপ্নে দেখলো যে এভাবে না খোঁজাটাই উচিত হবে এবং ছেলে ভালো আছে। তো এতে তারা আসলে ক্ষান্ত হয়নি, স্বপ্নটাকে তারা নর্মালি রেখে আবার সন্তানকে খুঁজতে শুরু করে। দ্বিতীয় দিন যেটা হয়, আবারও সেই স্বপ্নটা দেখে যে এরকম একটা ব্যাপার। স্বপ্নটা এবার যে স্বপ্নটা আসে সেখানে কালো কালো বোরকা পরা কিছু মানুষজন, কিন্তু যাদের কণ্ঠ ছিল আসলে পুরুষদের মতো, বলছে যে তোমরা সাবধান হয়ে যাও, তোমরা আসলে যেভাবে খোঁজাখুঁজি করছো সেটা তোমরা বন্ধ করে দাও, বলেছে তোমাদের ছেলে নিরাপদে আছে, সেখানেই থাকো, সেখানেই থাকা উচিত হবে।
তো এরপর এই স্বপ্নটা দেখে এবার তার পরিবার আরেকটু স্ট্রং হয়ে যায় যে না, তাহলে এখানে অন্য কোনো সমস্যা আছে। তারপর এলাকার মানুষজনকেও স্বপ্নটা তারা শেয়ার করে যে এরকম স্বপ্ন দেখেছি, এখন আমাদের কি করা উচিত। স্বাভাবিকভাবে পরামর্শ চায় না প্রতিবেশী থাকলে। দেন একজন প্রতিবেশী বললো যে শোনো, এখানে আসলে খেলাটা একটু অন্যরকম হয়ে গেছে, এটা নর্মাল, এটা কোনো জিন বা আমরা বলতে পারি যেটাকে আমরা প্যারানর্মাল Right. ব্যাপার বলতে পারি, ওরা বুঝতে পারলো। দেন প্রতিবেশী বলল যে আমার জানা মতে পাশের গ্রামে একজন কবিরাজ আছে যিনি খুব ভালো এসবে, আসলে খুব পারদর্শী, আমরা মনে হয় ওনাকে ব্যবহার করতে পারি তোমার সন্তানকে ব্যাক আনার জন্য। তো বাবা মা একটা আশার আলো খুঁজে পায়। একটা মাত্র ছেলে ছিল, সেটা হয়তো আমি স্কিপ করে গিয়েছি ফার্স্টে, সেটা বলিনি। আর কোনো সন্তান ছিল না তাদের। তো বাবা মা রাজি হয়ে যায়, বলে যে হ্যাঁ চলো, উনি যাই চায় আমরা দিয়ে দিব, সমস্যা হবে না, কিন্তু আমাদের ছেলেটাকে ব্যাক চাই। তো সেই কবিরাজ, বলে রাখা ভালো, যখন তারা সেই কবিরাজের কাছে গিয়েছিল, এটা ছিল অমাবস্যার রাতের 20 দিন আগে, অর্থাৎ অমাবস্যার 20 দিন আগে তারা সেই কবিরাজের কাছে যায় ছেলেটাকে ফিরিয়ে আনার জন্য। তো কবিরাজ বলে আসলে এই মুহূর্তে যে আপনারা চাচ্ছেন ওকে ফিরিয়ে আনতে, সেটা হবে না, আপনাদের অমাবস্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ আমি জানি আপনার একটা আরেকটু ইন্টারেস্টিং ব্যাপার আমি স্কিপ করে যাচ্ছিলাম, মনে হয়ে গিয়েছে। সেই কবিরাজের কাছে যখন ছেলেটার বাবা মা গেল, ওই কবিরাজ লোকটা কি করলো, ওদেরকে দেখেই বলে দিল যে তোমাদের সন্তানকে তো আসলে এভাবে পাবে না, এটা তোমরা আশা ছেড়ে দাও, ওকে পেতে হলে অনেক কষ্ট করতে হবে, যা আই থিঙ্ক তোমাদের পক্ষে সেটা সম্ভব হবে না। তো বাবা মা তো বুঝতে পারে যে লোকটাকে কিছু না বলতেই বুঝে গিয়েছে কিছু একটা প্রবলেম। দেন তারা বলে যে যাই করতে হয় আমরা করতে পারবো, কারণ আমাদের একটা মাত্র ছেলে থাকে, আমাদের ফেরত পেতেই হবে। তো কবিরাজ বলে তাহলে শোনো, আমি তোমাদেরকে বলছি, এখন ফিরে পাবে না, সামনে 20 দিন পর অমাবস্যা আছে, সেই অমাবস্যার রাতে তোমাদের ওই নদীর পাড়ে যেতে হবে, তবে কিছু এলিমেন্টস প্রয়োজন। সেটা হচ্ছে শ্মশান থেকে একটা হাড় আনতে হবে, এবং আরো নরমালি কিছু এলিমেন্টস এর কথা বলেছিল যেগুলো এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। তো সেগুলো নিয়ে সেই নদীর পাড়ে যেতে হবে, এবং একটা যে হাড়টার কথা বলেছিল, পোড়া হাড়, সেটা জোরে নদীতে ঢিল দিতে হবে, তাহলেই নাকি ছেলে ফিরে আসবে পরের দিন, এরকম একটা কথা কবিরাজ বলেছিল। আর কবিরাজ ওই লোকটাকে একটা তেল দিয়ে দিয়েছিল যে তুমি অবশ্যই রাতের বেলায় নদীর পাড়ে যাওয়ার সময়, রাতের 2 প্রহরে নদীর পাড়ে যাওয়ার সময় তুমি এটা গায়ে মেখে নিও, তাহলে তুমি সেফ থাকবে। দেন অপেক্ষা ছাড়া তো আর কোনো ওয়ে নাই। তো তার বাবা মা অপেক্ষা করে, সামনে অমাবস্যা আসে, এবং অমাবস্যার রাত আসার পর কথা থাকে যে ছেলের বাবা একা যাবে, এবং এটা যেন আর কোনো মানুষজনকে না জানায়। এখানে অমাবস্যার রাতের প্রায় 2 দিন আগে ছেলেটার বাবা স্বপ্ন দেখে, কিছু লোকজন এসে বলছে, যাদের চেহারা আসলে স্পষ্ট ছিল না, কিন্তু তারা স্বাভাবিক মানুষ না, সেটা স্বপ্নে বুঝতে পেরেছিল ছেলেটার বাবা। তারা এসে বলছে যে দেখো, এই কবিরাজ তোমাদের ক্ষতি করতে যাচ্ছে, সে তোমাদেরকে যা বলেছে এতে করে তোমাদের ছেলেরও ক্ষতি হবে এবং তোমাদেরও ক্ষতি সাধন হবে, আর তোমাদের ছেলেকে তোমরা কিছুতেই ফিরে পাবে না, তার চেয়ে তোমরা এইসব বাদ দাও, তোমাদের এসব করার প্রয়োজন নাই। কিন্তু ছেলেটার বাবা ঘুম থেকে উঠে ভাবে যে হয়তোবা কবিরাজের প্ল্যানিং এর ক্ষেত্রে এইসব জিনেরা মানে ভয় দেখাচ্ছে, আসলে তেমন কিছু হবে না, ছেলে ফিরে আসবে, মানে আশা আছে আর কি তাদের। তো অমাবস্যার রাতে ওই তেলটা মেখে ছেলেটার বাবা রওনা হয়ে যায় নদীর পাড়ে, এবং নদীর পাড়ে যাওয়ার সময় অনেকগুলো সাউন্ড শুনতে পাচ্ছিল। রাতের 2 প্রহর তো অনেক রাত, আর গ্রামের অনেক অনেক তাড়াতাড়ি আর্লি ঘুমায় যায়, আর্লি ঘুমায় যায় মানুষজন। সেই সময় যাচ্ছিল, যেতে যেতে অনেক শব্দ শুনছিল, এবং লোকটা বুঝতে পারছিল তার চারপাশে প্যারানরমাল অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটিস হচ্ছে। তো ওই হাটটা যে সাথে ছিল, ওটা নদীর পাড়ে যখন গিয়ে ঢিল দিল সাহস করে, তখন খুব জোরে একটা সাউন্ড আসলো, অনেক জোরে একটা, মানে এরকম একটা ভাব যে কারো পেটে বা পিঠে ছুরি মারলে যে ধরনের আর্তনাদ করে ওঠে, হাড়টা ঢিল দেওয়ার সাথে সাথে সেরকম একটা সাউন্ড হলো। ছেলেটার বাবা ভয় পেয়ে গেল, এবং তিনি ভাবলেন যে আমার তো কাজ শেষ, আমি তাহলে ফিরে যাই, ছেলেটা মনে হয় পরের দিন ফিরে আসবে বাড়িতে। ছেলেটা বাড়িতে ফিরে আসবে, দেন সে ফিরে যায়, দেন সে নিজের বাড়িতে ফিরে যায় এবং স্বাভাবিকভাবে অপেক্ষা করতে থাকে পরের দিনের জন্য। পরের দিন
উনি ব্যাক যায় পরের দিন। আমি এটা কোশ্চেন, আমি জাস্ট একটু সরি তোমাকে থামাইলাম ভাইয়া। জি জি অবশ্যই। রিপন এসছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আর মুস্তাফা রোমান বলেছে তোমাকে ঘটনাটা কি সম্ভবত ভূত এফএম এ প্রচার করা হয়েছিল, তাই না? হ্যাঁ, ঘটনাটা শুরু করার আগে আমি একটা ব্যাপার বলে নিয়েছিলাম যে এটা একটা বিশাল একটা এরিয়া জুড়ে এই ঘটনাটার প্রচলন রয়েছে এবং ঘটনাটা লোকমুখে লোকমুখে অনেক পরিচিত। অনেক প্রচলিত এবং এটা বরিশালের প্রাণকেন্দ্রেরই একটা এলাকার ঘটনা, যেটা একটু নদীর সাইডে পড়েছিল এবং সেই এলাকাটা এখন আছে কিনা সে ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান, কেননা 2006 সালে একবার নদী ভাঙনে একটা গ্রাম বিলীন হয়ে গিয়েছিল। সেই গ্রামের ঘটনাটা হতে পারে, তবে আমরা শিওর না যে সেই ঘটনাটা সেই গ্রামেরই। আমার মনে পড়ছে না এই মুহূর্তে, আসলে ঘটনাতে ইনফো দেওয়া ছিল, এ টু জেড সব ইনফো দেওয়া ছিল এবং ছেলেটারও নাম দেওয়া ছিল। তো যেটা আমরা যেন কোন জায়গাটায় ছিলাম ঘটনা, সেটা হচ্ছে যে ছেলেটার ফিরে আসবে, বাবা মা অপেক্ষায় থাকে এবং নদীর পাড়ে যায় তারা পরদিন, যে দেখতে আসলে অবস্থা কি। ওরা সেখানে গিয়ে দেখে যে নদীর পানি অনেকটা রক্তবর্ণ হয়ে আছে এবং ছেলেটার ঘাড় ভাঙা অবস্থায় ছেলেটা নদীর উপরে, মানে নদীর Oh my পাড়ের উপরে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তো বুঝতেই পারছেন একটা বাবা মায়ের এই দৃশ্যটা দেখে কি অবস্থা হতে পারে। ছেলেটার মা নাকি জ্ঞান হারিয়েছিল সেখানে। তো ছেলেটাকে নরমালি দাফন কাফন করার পর একজন হুজুরের কাছে ছেলেটার বাবা মা যায় এবং সেই হুজুর বলে যে ওই যে তান্ত্রিক আসলে এসব করতে বলেছিল, সেই তান্ত্রিককে আর ওই গ্রামে পাওয়া যায় নাই। ওই তান্ত্রিক ওই দিনের পরেই, মানে ওই দিনের পরে চলে গেছে। তান্ত্রিক যখন যাওয়া হয় উনি এই গ্রাম থেকে চলে গেছেন এবং সেই হুজুর বলে যে আসলে এই ছেলেটাকে কিছুতেই পাওয়া সম্ভব ছিল না, তবে তার যে করুণ পরিণতিটা হয়েছে সেটার জন্য ওই তান্ত্রিক এবং তার বাবা মাই দায়ী। কেননা ছেলেটাকে এমন একটা জায়গায় দেশে বা নিয়ে যাওয়া হয়েছিল যেখান থেকে তার ফিরে আসা সম্ভব ছিল না। একটা অন্য প্যারালাল, একটা অন্য ইউনিভার্সে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ডাইমেনশনে সেখান থেকে আসলে পৃথিবীতে ব্যাক আসা সম্ভব না। কিন্তু ওই তান্ত্রিক তারপরে ওইটা করিয়েছে ছেলেটার বাবাকে দিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আসলে ছেলের সঙ্গে এটার কোনো সম্পর্ক ছিল না। ওই হাতটা ঢিল দেওয়ায় ওই ডাইমেনশনে একটা ক্ষতি সাধন হয়েছে। ওই যে নদীতে যে হাতটা ঢিল দিয়েছিল সেই ডাইমেনশনে আসলে ক্ষতি হয়েছে। দেন আসলে ওই ক্ষোভে হত্যা করে। ওরা হয়তো কোনো একটা কাজ করতেছিল ওই ডাইমেনশনে, যেটা হয়তো আমরা অ্যাজ আ হিউম্যান এটা বুঝবো না, তাই না? আমরা যে ঘটনাগুলো দেখি গ্রামে কি হয়, যে গাছ কাটতে গিয়ে একটা জিনের বাচ্চাকে যদি মেরে ফেলায় বাই মিস্টেক, এটা না আমরা তো দেখবো না। এটা তো অনেক হয়। হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা ফিডব্যাক থাকে, সেটা আমরা ভুলবশত করলে একটা ফিডব্যাক থাকে। তো এই ছিল আসলে ব্যাপারটা। আমি সব ইনফো দেয়, বলে যে তোমাদের ছেলে হয়তো বেঁচে থাকতো, হয়তো বা আরো 80 বছর বেঁচে থাকতো, তবে হয়তো তোমাদের কাছে ফিরে আসতো না, কিন্তু সে তো বেঁচে থাকতো। কিন্তু তোমরা যে কাজটা করেছো এটা তোমাদের জন্য বিপজ্জনক হয়েছে এবং তোমরা নিজের ছেলের আসলে প্রাণ নাশের জন্য তোমরাই দায়ী। তো ভাই এই ঘটনাটা আমার কাছে থ্যাংক ইউ। এটা ইজ প্রিটি স্কেয়ারি, খুব ডেঞ্জারাস। যে তান্ত্রিক যারা থাকে তারা তো অ্যাকচুয়ালি এই যে তান্ত্রিক। রোমান ভাই যেটা বলেছেন ঘটনাটা সম্ভবত ভূত এফএমে প্রচার করা হয়েছিল, সেখানে আমি বলতে চাই বাংলাদেশে আসলে রিয়েল হরর স্টোরি যতগুলো এসেছে বা ঘটেছিল অতীতে, আমার মনে হয় ম্যাক্সিমাম ভূত এফএমে চলে এসেছে। 10টা বছর একটা শো চলেছে রাসেল ভাই আর কভার করে ফেলছে। এটা রাসেল ভাই সবাইকে কভার মোটামুটি করে ফেলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে যে আমার একটা এক্সপেরিয়েন্স আমি জানি না ইটস প্যারানর্মাল কিনা, এক্সট্রিমলি হন্টিং। আমি জানি না, আমি একবার আম্মার বাসার থেকে এখানে কিছুদিন আগে লাস্ট ইয়ার আমেরিকাতে দিনের বেলা, ওই দিনটা ছিল একটু বরফ পড়ার আগ দিয়ে, যে মানে তোমার হেজি আফটারনুন ছিল। গাড়িটার মধ্যে উঠতে যাব, বিশ্বাস করো আমার ভিউয়ার্সদেরও বলছি, আমার মাথার উপরে আমার মনে হয়েছে যে একদম কাছে, আসলে তো কাছে না, আকাশটা অনেক বড়, সাউন্ডটা আসতেছিল অ্যাজ ইফ ইট ইজ ভেরি নিয়ার টু মি। আমার কোনো ক্লুই নেই এটা কি। একটা মনে হয় যে ওয়ার্কশপে একটা বড় ইঞ্জিন যদি তোমার আকাশ দিয়ে পাস করে, সেই ক্ষেত্রে কি হইতে পারে বিশ্বাস করো, আমার কাছে মনে হয় একটা কম্পন এবং একটা ইঞ্জিন ঘং ঘং করে মুভ করতেছে আকাশে। দ্যাট ওয়াজ ভেরি স্কেরি। আই ডোন্ট নো হোয়াট দ্য হেক দ্যাট ওয়াজ। ইট ওয়াজ ক্লিয়ার সাউন্ড এন্ড ইট ওয়াজ কাইন্ড অফ একটা মেশিন, একটা যন্ত্র আকাশ দিয়ে গেলে গিয়ে যেটা হয়।
আমি আই ওয়াজ অ্যাবসলিউটলি ক্লুলেস। যাই হোক, আমি একটু পরিচয় করে দিই। হাই, আমাদের সাথে পলাশ বসু এসছে, হি ইজ ফ্রম কলকাতা। Hi. This is Shafil and the members. You all by now know Palash Bosu. He's very famous. ওই যে যেটা যার কথা বলেছিলাম শাফিল তোমাকে, হ্যাঁ হ্যাঁ Palash can also tell stories. So if you can take his stories, it will be fine. তবে Palash is very professional. খুব সুন্দর সুন্দর গল্প ওর কাছে আছে, কালেকশন আছে, and he has been involved with storytelling for quite some time now, and he is also very successful. And he has recently opened up his YouTube, and is also very popular by now. People liking him. His voice is very good. তোমার মতন না তোমার মতন আমার তোমার থেকে মতন অনেক ভালো হয়তো। সুন্দর ভয়েস তোমাদের, আর আমার তো কেন গা গা করতে থেকে গেলে গোস্ট এন্ড নিং করে ভয়েস তো নাই। হ্যাঁ, আমার কাছে ইনসিডেন্ট স্টোরিজ আছে আজকে, বাট স্যাটারডে সানডেটা অনেকটা ফাঁকা থাকি। এখন নেহাত ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো সেই জন্য জিনিসগুলোতে অ্যাটেন্ড করতে ভালো লাগে, বাট কি করবো, সময়ের চাপ, চাকরির চাপ, তার মধ্যেও ফাঁকার মধ্যে করে নি। কেউ তো দেখতে আসছে না কি করছি, বাট গুড। আই উইশ আরো কিছুক্ষণ থাকতে পারতাম। ইনসিডেন্ট আছে, স্টোরিজ আছে। কলকাতা থেকে আসলে অনেক ঘটনা আমি পাই, তো কলকাতার জন্য একটা ভালোবাসা আসলে আছে অন্যরকম। ইয়েস, এক্স্যাক্টলি, সব জায়গাতেই আছে। ইনফ্যাক্ট আমার হোম টাউনেও আছে। হ্যাঁ আমার হোম টাউনে অনেক ইনসিডেন্ট আছে। ফ্যাক্ট হচ্ছে, ইনসিডেন্ট গুলো যারা ফেস করে ওদের একটা এক্সপিরিয়েন্স থাকে, তারা সেটা যত ভালো করে বলে দেন উইট বেটার। আমার লাইফে এক্সপিরিয়েন্স কম, বাট শুনেছি অনেক ইনসিডেন্ট, ফ্রেন্ড সার্কেলে, ফ্যামিলির মধ্যেও কিছু আছে ইনসিডেন্ট। হ্যাঁ, আমারও ওরকম ব্যক্তিগত কোনো ইনসিডেন্ট নেই, বাট শুনেছি অনেক, এবং পরিবারের লোকজন সেটা ফেস করেছে, এরকম ব্যাপার আছে। তো যেটা বলছিলাম যে উপরে আকাশে, ঠিক আকাশের উপর দিয়ে একটা বড় যন্ত্রের মতন একটা হিউজ একটা মানে এলিয়েন শিপ ক্রস করলে যেটা হয়, সিরিয়াসলি এ ফার্স্ট টাইম এভার ইন মাই লাইফ আমি দেখছি যে আকাশের মধ্যে যে যন্ত্রটা আমি নিজের চোখে দেখিনি, কিন্তু আই ক্লিয়ারলি ফেল্ট। আম্মাও মানে ঘরের দরজা থেকে বের হয়ে এসে বলছে যে তাকে আওয়াজটা কিসের। একদম সিরিয়াস একটা এলিয়েন শিপ উপর দিলে গেলে যে মুভির মতন যেটা হয় না, মানে একটা যন্ত্র, একটা বড় যন্ত্র যে ক্রস করে গেলে, আমার কোনো আইডিয়া নেই। আমি আকাশে তাকায় কিছু দেখতে পারিনি, বাট দ্য এনভায়রনমেন্ট ওয়াজ খুব থমথমা, পাখিগুলা উড়ে গেছিল, which is another significant thing to be observed, যেটা আমি অবজার্ভ করছি। কারণ অ্যানিমেল কিন্তু বুঝতে পারে কোনো, এবং আমি সাথে সাথে যেহেতু আমি ঘোস্ট হান্টিং করি, আমার অবজারভেশন ছিল পাখিগুলোর দিকে। যে পাখিগুলো উড়ে গিয়ে গাছের ডালে বসছিল বা তারের মধ্যে বসছিল, ওই পাখিগুলো কিন্তু আকাশের দিকে তাকাচ্ছিল। দে ওয়ার ভেরি স্যাড, দে ওয়ার ভেরি স্কেয়ার্ড টু ফ্লাই। আমাকে দেখেও যাচ্ছিল না। তার মানে কি, তারা আকাশে ওই জিনিসটাকে অবজার্ভ করছে, যেটা আমি দেখি, তাই না? আমি কিছু জানি না, আমি কোনো এক্সপ্লেনেশন দিতে চাই না এটা কি। আমার কাছে মনে হচ্ছে এটা শুধু আপনার মনের ভুল এরকমও না, না, কোনো চান্সই নেই। আম্মা বের হয়েছে এবং পুরো একটা যন্ত্রের মতন, মানে, এবং ইট কন্টিনিউড ফর 10 মিনিটস। ইট ওয়াজ আ হিউজ স্পেস ক্রাফট এর মতন মনে হয়েছে আমার, উপর দিয়ে গেছে, এন্ড ইট ওয়াজ ক্লোকড মিনিং। আমাকে যদি মাঝখানে কোনো আর্জেন্সি আসে তো আমাকে তো লাইফ থেকে বেরোতে হবে। আপাতত কিছু নেই, আপাতত সেফ আছে। কেউ শিওর তুমি পলাশ, since you are in between something also, can you share something with us real quick once you're here? one small thing. তার আগে আমি একটু বলতে চাই। আচ্ছা, ওনার শোটার নাম কি আসলে জানতে পারি? পলাশ, তুমি বলো তো। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে হরর স্টোরিজ পলাশ, এটি হচ্ছে নাম ইউটিউব চ্যানেলটা। সেটাতে অলমোস্ট এভরি উইক আমি একটা করে ইনসিডেন্ট শেয়ার করি, তার মধ্যে 70% সত্যি ঘটনাগুলোই শেয়ার করা আছে। আচ্ছা, হরর স্টোরিজ পলাশ আছে। মোটামুটি 6 থেকে 7 মিনিটের শর্ট স্টোরিগুলো রাখি, যাতে কিনা বেশি যারা শোনে বোর না হয়। বাট সত্যি ঘটনাগুলো আছে, কিছু রিয়েল ইনসিডেন্টও আছে। আমি ম্যাক্সিমামটা ফেসবুক লাইভগুলো করি, অনেক গ্রুপেই করেছি সেটা, প্লাস ইউটিউবে আছে, প্লাস আমি নিজেও কিছু গল্প লিখি। মানে শুধু যে ভূতের গল্প বা হরর, সবকিছু নেই। ফটোগ্রাফি ভাল লাগে, যদিও ওটা একটা প্যাশন ঠিক না, বাট লিখি। আমি ফ্রিল্যান্সিং করি, রাইট আপস দেই, আছে আর কি। মোটামুটি জিনিসগুলো ভালো লাগে করতে। Palash, you want to share something real quick? Okay, yes. What is your most the most scariest incident that happened?
মোস্ট happened. স্ক্যারিয়াস ইনসিডেন্ট যেটাতে আমি একটা ঘটনা শুনেছিলাম একজনের কাছ থেকে, আমি খুব শর্টে বলে দেবো জিনিসটা, কারণ বেশি বলার টাইম নেই, ওটাকে ভালো করে ডিটেলে আই উইল শেয়ার ইন দ্য প্ল্যাটফর্ম সামডে, আজকে নয়। Sure. ঘটনাটা হচ্ছে এরকম, ইন এ প্লেস কল্ড ব্যাঙ্গালোর, ইন্ডিয়ার হচ্ছে আইটি হাব যেটাকে আমরা বলি, ব্যাঙ্গালোরে একটি মেয়ে জব নিয়ে একটা শহরে না একটা ঘরে থাকতে যায় তার বাবা মাকে তারপরে শিফট করাবে। তো সে ব্যাঙ্গালোরে যেখানে যায় সেইখানটাতে যে বাড়িতে গিয়ে সে ওঠে, সেই বাড়িটা পরে জানতে পারে দ্যাট হাউস ইজ দ্য হাউস অফ দ্য ডেভিল, মানে স্বয়ং মানে শয়তানের ওটা বাড়ি, ডেভিলের বাড়ি। হাউ এটা কিভাবে আসলে শয়তানের বাড়ি? ডেভিল বলতে মানে আমরা মানে এখন অব্দি আমি যা কিছু ঘটনা জানি সেটা হচ্ছে স্পিরিট, খারাপ আত্মা, বাট কোনো বাড়িতে কেউ সামনাসামনি ডেভিল কে দেখেছে বা সেরকম ইম্প্যাক্ট, মানে এমন একটা বাড়ি যে বাড়িটা দেখে মানে সে অলরেডি 1 সপ্তাহ থেকেছে সে বাড়িতে। সে একজন পুরোহিত মশাইকে বলে আপনি প্লিজ এসে একটু মানে দেখুন তো বাড়িটাতে কোনো সমস্যা আছে। সে এসে বলে যে আপনারা এখানে আছেন 1 সপ্তাহ ধরে বেঁচে আছেন, আপনাদের ভাগ্য ভালো, এখান থেকে জলদি বেরিয়ে যান, বেঁচে থাকার কথা না আপনাদের। মেয়েটি ভুল করে মেয়েটি তাও থেকে যায়। থাকতে থাকতে এক্সট্রিম লেভেলের ভয়ের সিচুয়েশন দেখে, একটা আকৃতি দেখে, তার মুখটা দেখা যাচ্ছে না, শরীর থেকে নিচেটা নেই। সেকেন্ড ইনসিডেন্ট দেখে যে একটা দরজার হাতল সেটা সাপের মতন বেঁকিয়ে তার বাবার গলার মধ্যে পেঁচিয়ে গেছে। যখন মেয়েটা বুঝতে পারে যে বিপদ আছে, তখন সে চেষ্টা করে ঘর থেকে বেরোনো, মানে ঘরটা ছেড়ে অন্য বাড়িতে শিফট করবে। যখনই কোনো ল্যান্ডলর্ড বা কোনো মানে রিয়েল এস্টেট এজেন্ট কারোর সঙ্গে কথা বলে, যার সঙ্গে কথা বলে সেই লোকটারই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে সে ঘর থেকে বেরোতে পারছে না। সামহাও সে বাড়িটা থেকে বেঁচে সে ফিরে আসে, কিন্তু ওই জায়গাটাতে সন্দেহ করে যে বাড়িটা সেটা হচ্ছে হাউস অফ দ্য ডেভিল, মানে ওখানে ডেভিলের আত্মা আছে। আর সেকেন্ড জিনিস সেটা হচ্ছে যে সন্দেহ বা কোনো প্রুফ নেই যে বাড়িটার যে ওনার সে একজন পলিটিক্যাল ফিগার, ওখানকার ভারতীয় পলিটিক্যাল ফিগার, সাম কাইন্ড অফ এমএলএ বা যাই হোক, আই ডোন্ট নো হু। সে ইচ্ছা করে ওই বাড়িটার মধ্যে ডেভিলকে তার ব্ল্যাক ম্যাজিক দিয়ে পুষে রেখেছে, সে যেন থাকে ফর সাম রিজন, কি কেন জানি না। তো এই একটা ইনসিডেন্ট যখন একদিন সময় থাকলে ডেফিনেটলি করবো। আজকে নেহাত সুযোগটা আছে বলে লাইভ হচ্ছে, না হলে এই টাইমে আমার ওয়ার্ক টাইম, বাট চাপ আপাতত নেই বলে আছি আমি। বাট বাড়িটার ইয়েটা খুব ভালো লাগলো আমার, হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড এবং যার সঙ্গেই কথা বলে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, মানে খুব আমার লাইফে শোনা সবচেয়ে স্ক্যারি ইনসিডেন্ট, আমার লাইফে শোনা সবচেয়ে স্ক্যারি ইনসিডেন্ট। হাকিদা আমি তোমাকে বলবো ওই একটা বাড়ি, ওয়ান পার্টিকুলার বাড়ি, সেটাতে যদি তুমি কখনো জানতে পারো তুমি যাবে না, বিকজ তুমি এতদিন অব্দি স্পিরিট নিয়ে হ্যান্ডেল করেছো। স্পিরিট স্পিরিটের ওপরের লেভেলে হচ্ছে স্পিরিট অফ ডেভিল, ডেমনিক আমি তো ডেঞ্জারাস। ডেমনিক এন্টিটি নয়, একদম সাক্ষাৎ ডেমন। তুমি ডেমনিক এন্টিটি নিয়ে ডিল করেছো, ওটা প্রপার ডেমন, তাহলে ডেঞ্জারাস, ওটা অনেক লেভেলের ডেঞ্জারাস। আমি ফলোয়ারদের কাছে একটু প্রশ্ন করতে চাই, আপনি কি সেখানে যেতে চাচ্ছেন? না না, একদমই না, একদমই যাওয়া যাবে না। ওটা একদমই নয়, এটা মানে ক্ষমতার বাইরে। ওটা এই যে তোমার কাইন্ড অফ হ্যাঁ কি বলো সরি, মানে if you heard of সুপার হিরোজ, ধরে নাও দে আর লাইক সুপার ভিলেন্স। মাই গুডনেস, তাহলে তো ডেঞ্জারাস। এই যে কনজুরিং যে হাউসটার মধ্যে আমার মানে নেক্সট ইনভেস্টিগেশন করতে যাওয়ার প্ল্যান, এখানে আননোন ডেমনিক এন্টিটির 4টা থেকে 5টা আছে। ওরা যেটা বলে ঘরের মধ্যে যেই ঘরটার মধ্যে তো হন্টেড, প্লাস ওই ঘরের মধ্যে থেকে ইট ইজ নট রেকমেন্ডেড, ওখানে একটা লজ আছে, লজের মধ্যে উডস আছে, জঙ্গল টঙ্গল আছে। আমাকে বারবার করে না করছে তুমি উডসের মধ্যে কোনোভাবেই যাবে না, যত আলোই থাকুক, কারণ ওরা চাবে বাইরে বের করতে, মানে ওদের টাইপটা এরকম। বাইরে গিয়ে এর আগে যে ক্যাজুয়ালিটি গুলো হয়েছে, ঘটনাগুলো করছে, মারাও গেছে লোক, ইজ বিকজ অফ দ্যাট। ওদের ড্র্যাগ করে নিয়ে গেছে উডসের মধ্যে, এবং চোখের সামনে একজনকে ড্র্যাগ করে ভিতরে নিয়ে গেছে, জাস্ট লাইক a horror movie. One of them were dragged into the woods and he was brutally killed, seriously, in front of everybody. এই একটা টিমের এটা হয়েছে, এটা আমি জানি, আমি বের করছি ভিতর থেকে। আর আরেকটা টিমের যে টিম 7 জনের টিম গেছিল, তাদের মধ্যে একজন একটা করে একা শুচ্ছিল, উইচ ইজ নাইটে যেটা থাকা যায়, একা যে লোকটা শুয়েছিল ওই লোকটা পরবর্তীতে মারা গেছে রক্ত পড়ে, পরের দিন রক্ত উঠে বুকের থেকে, একদম স্পট, উইদাউট এনি ক্লু, ডাক্তারের কোনো এক্সপ্লেনেশন নাই হাউ হি ডাইড।
উইদাউট It was- এক্সপ্লেনেশন। হ্যাঁ ওইটা তো আর হ্যাঁ মানে ওইটা একটা মানে ওইটা যে একটা একটা অদ্ভুত, ওইটা যে একটা ডেমনিক এন্টিটির কাজ এটা বোঝা যায়। এবং আমাকে সু আর ডেভ বারবার বলে দিচ্ছে তাকে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, এটা এমন একটা জায়গা খুবই খারাপ। এই জন্য এতদিন পর্যন্ত ওরাও যায়নি, ওরা কিন্তু একটা টিম ফর্ম করার জন্য বসেছিল। হ্যাঁ, তো আমার যাওয়া তো একা ইনভেস্টিগেশন করার তো কোনো প্রশ্নই ওঠে না। ইট ক্যান না। বি, ইট উইল বি সুইসাইডাল, অ্যাবসলিউটলি সুইসাইডাল, কারণ আমি ওখানে গেল থেকে আর ফেরত আসতে পারবো না। তো এই জন্য ওরাও ওয়েট করতেছিল। এটা সামটাইম ইন আই থিঙ্ক এন্ড অফ ফেব্রুয়ারি, হোপফুলি উই আর গোয়িং ইন and with all the protection, spiritual things, spiritual protection, spiritual healings, angelic spirit protection, all divination tools, all the other tools for detecting spirits, ওগুলো নিয়ে এটা সব যাবো, দেখা যাক কি হয়। আর আমার একটা মাঝখানে একটা প্রশ্ন করতে চাই, সরি সাকিব ভাই, শিওর ভাই বলো। তারপরে করে ফেলছি। আপনারা কয়জন যাচ্ছেন সেখানে? আমরা সোফার তো হয়েছে 6 জন সোফার। কয়জন? হ্যাঁ 6 জন। হ্যাঁ 6 জন, এবং 6 জনের মধ্যে তোমার 5 জন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, 2 জন আছে ফল রিভার থেকে, দে আর ভেরি ভেরি এক্সপিরিয়েন্সড, আর 3 জন আছে বোধহয় নিউ ইয়র্কের, আর একজন আমি এখান থেকে বস্টন। সো এটা নিয়ে একটা টিম ফর্ম হয়েছে, তো এখন দেখা যাক কি হয়। আর আমার একটা কুইক ঘটনা আমি শেয়ার করি তোমাদের সাথে, সেটা হলো যে আমি তোমার একদিন আমি তোমার এই ঘটনাটা আমি শেয়ার করেছিলাম। গাড়ি দিয়ে যাচ্ছিলাম হাইওয়েতে, সন্ধ্যা হয়ে আসে, তো আমার হঠাৎ করে, আমার তো ইনটিউশন খুব স্ট্রং, হাইওয়ের মধ্যে থেকে দেখি একটা উডসের মধ্যে থেকে আমি অত জোরে হাইওয়েতে কিন্তু আমি শব্দটা পাইছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই জায়গাটা আমি দেখবই। তো হাইওয়ের একটা জায়গায়, ওই যেখানে গাড়ি ব্রেকডাউন করলে পার্ক করা যায়, ওখানে আমি গাড়িটা রেখে আমার আউট অফ কিউরিওসিটি আমি কিন্তু উডসটার মধ্যে নামি, ঠিক আছে। এবং উডসের মধ্যে আমি একটা শ্যাক দেখতে পারি, পুরানো শ্যাক, মানে একটা ধরো ওই যে পুরানো, I heard this incident. হ্যাঁ I ইউ হার্ড দ্যাট, হ্যাঁ আই টোল্ড ইউ, তুমি এটা বলছো পলাশ তোমার স্টোরিতে। তো আমি ওই শ্যাকটা দেখি, শ্যাকটার মধ্যে আমি উডসের মধ্যে হাইটা যাই, এবং উডসের মধ্যে হাইটা গিয়ে দেখি ওই তোমার পুরানো যে কুড়ে ঘরটা, একটা কুড়ে ঘর তো না, এখানে তো তোমার ওই যে স্ল্যান্টেড বাসাগুলা থাকে যে মানে ইটের, ওরকম একটা ছোট্ট ঘর, পোড়া বাড়ির মতন। ইট ওয়াজ তোমার পুরানো। তো ওটার মধ্যে আমি ঢুকি, এটা ওপেন ছিল, ইট ওয়াজ কাইন্ড অফ অ্যান অ্যাবান্ডেন্ট হাউসের মতন। দেখি কি একটা দরবেশের মতন লোক বসে আছে এটার মধ্যে, এবং চুলগুলা লম্বা লম্বা। হি ওয়াজ ফেসিং টুয়ার্ডস দ্য ওয়ালের মধ্যে ফেস করেছে, আমার দিকেও দেখতেছে না। তো ওয়ালের মধ্যে যখন ফেস করে আছে, তখন আমি তাকে ডাকলাম, তাকে 3-4 বার তাকে ডাকলাম যে হু আর ইউ, why you are sitting out here in the cold evening night, তুমি এখানে বসে আছো কেন? অ্যান্সার দিচ্ছিল না। তারপরে আমি একটু লাউডলি বললাম, who are you, who the hell are you, do you need any assistance, do you want to call a police to help you out? তখন কোনো উত্তর না দিয়ে একটা উত্তর আসছে, ইয়েস। সেটা ওয়াজ ভেরি স্কেরি। এই ইয়েসটা আসছে তার গলা থেকে না, ইয়েসটা আসছে তার পিছে, সে যে বসে ছিল পিছে কোনার ওয়াল থেকে একটা মেয়ের উত্তর। চিন্তা করে দেখো, সে বসে আছে আমার সামনে, উত্তর আসছে একটা মেয়ের ওয়ালের কোনার থেকে। আমি ওইটা দেখে বুঝে গেছি, আমি সাথে ঘুরে দৌড় যে দিতে যাবো না, সে ওইটা দৌড়তে শুরু করছে চোখের সামনে। এবং শুধু তাই না, she was chasing me up to the car পর্যন্ত। এবং আমি প্রথম ভাবছি যে পুলিশকে কল করব, পরে কিন্তু বুঝছি যেটা তো মানুষ না। ঠিক তাই হয়েছে, আমি যখন ঘুরে গাড়ি পর্যন্ত আসছি, আমি যখন ঘুরছি তখন দেখি নেই, পুরো ভ্যানিশ হয়ে গেছে, মানে মুহূর্তের মধ্যে। যেখান থেকে আমার মনে এত ফাস্ট, ওই ঘরটাও কি ভ্যানিশ হয়ে গিয়েছিল ভাই? না ঘরটা ওয়াজ দেয়ার, কিন্তু ওই লোকটা ভ্যানিশ হয়ে গেছে। হি ওয়াজ চেজিং মি লাইক হেল, ডেঞ্জারাস একটা ইনসিডেন্ট। হ্যাঁ মানে ধরো ডেমনিক কি না কি এটা তো জানি না, একটা তো এন্টিটি ছিল, এটা তো স্পিরিচুয়াল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এটাও একটা শয়তান টাইপের কিছু ছিল, মানে ডেভিল, সাতান হলে না, শয়তান। এরা তো, হ্যাঁ বলো। Please go ahead. Thanks for coming in, Palash. So thanks for coming in. We will set up a new arrangement. Thank you. Take care. Okay. হ্যাঁ। তো এইটা একটা ঘটনা ছিল। আর আরেকটা আমার ঘটনা ছিল, যেটা আমি তোমার ওই যে আমার পুতুলটা নিয়ে, যেটা তুমি সেটা হচ্ছে এই নতুন পুতুলটা না, আর আরেকটা যে পুতুল, যেটা তুমি ঘটনাটা তুমি শেয়ার করতে পারো ছায়াতে, তুমি শেয়ার করতে পারো তোমার ভয়েসে, সেটা তুমি নোট ডাউন করতে পারো। সেটা হলো যে আমি একটা ইবের থেকে আমি একটা পুতুল কিনি। পুতুলটার নাম লিটিল লরা। যে আমাকে পুতুলটা দেয় সে বলেছে লিটিল লরা। হ্যাঁ, পুতুলটার ছবি আমি তোমাকে দিয়ে দিব, যে এই লিটিল লরা পুতুলটা। তখন আমি হন্টেড,
এইটা আমার প্রথম হন্টেড ডল আমি কালেক্ট করি, লিটল লরা। তো আমি ইবে থেকে একটা আননোন কন্ট্যাক্ট থেকে আউট অফ মানে মজা করে আমি কিনলাম, হাসাহাসি করতেছি যে আমি তো তখন বিলিভ করিনি এইসব, আমি ডলটা নিই। এবং ডলটাকে নিয়ে যখন আমি আমার ইভিপি সেশন করি, ছোট্ট তখন আমার এত টুলো ছিল না, একটা ভয়েস রেকর্ডার ছিল যে লেকচার নোট পিক করতে যে হয় না, ওইটা নিয়ে আমি একদিন বলতেছি যে যেই দিন আমি এনেছি ওই দিন রাতেই আমি ওটা অন করে বলতেছি লিটল লরা, ইজ ইউর নেম লিটল লরা। একদম ক্লিয়ারলি ওইটার মধ্যে যখন আমি রেকর্ড প্লেব্যাক করছি, একটা ভয়েস এরকম, ছেলে না মেয়ের আমি বুঝিনি, বাস ভয়েসটা আমি পাইছি। তো যাই হোক, আমি এটা একটা ভয়েস যেটা কোনো চান্সই নেই, কারণ ঘরের মধ্যে আমি ছিলাম আর ডলটা ছিল, আর কেউ ছিল না। তো যাই হোক, ওইটাকে আমি একটু ওভার ইয়ার করলাম, যে চিন্তা করলাম ধুর এটা আমার মনের ভুল, তখন তো আমি বিশ্বাস করিনি। তো পুতুলটাকে নিয়ে একদিন আমি মজা করতেছি, বলতেছে যে লিটল লরা অ্যাকচুয়ালি ইউর, ও যে দিয়েছিল সে আমাকে বলেছিল যে এখানে একটা 5 বছরের একটা মেয়ে স্পিরিট আছে ভিতরে, যার নাম লিটল লরা। তো যাই হোক, আমি বলতেছি লিটল লরা তুমি তো আমার সাথে ইভিপি তে কথা বললে না, আই এম ভেরি স্যাড, আই এম ইউর ড্যাড, ডোন্ট ইউ থিঙ্ক আই এম ইউর ড্যাড, আই লাভ ইউ সো মাচ, এগুলো বলতেছে। হ্যাঁ, তো মজা করে বলতেছে, হাসতেছে। তখন আমার সেকেন্ড যেই ঘোষ বক্সটা আছে PSB 7, যেটাতে আমি এখন ইনভেস্টিগেশন করি, ওইটাকে আমি অলরেডি কিনে ফেলছি অ্যামাজন থেকে। ওইটা নিয়ে আমি চিন্তা করলাম ঠিক আছে, বিফোর পুতুলটাকে ফালাই দেওয়ার আগে আমি একটু কথা বলি, দেখি কি করে। তো আই ওয়াজ ভেরি সারপ্রাইজ দ্য ফার্স্ট টাইম এভার। তখন আমার বোনের যে মেয়েটা, বড় মেয়েটা বসেছিল, ও খুব ভয় পেয়ে দৌড়ে চলে গেছিল, ও ইম্প্যাক্ট হয়েছিল কয়েকদিন। পুতুলটাকে আমি কোলে নিয়ে ওই পিএসবি সেশনটা অন করছি। অন করে বলতেছে যে হোয়াট ইজ ইউর নেম, কোনো উত্তর আসেনি। সেকেন্ড টাইম উত্তর আসেনি। থার্ড টাইম যখন আমি জিজ্ঞেস করছি হোয়াট ইজ ইউর নেম, তখন বলে লিটল লরা। ক্যান ইউ বিলিভ ইট? এটা একটা লাইভে হইতেছে, বলতেছে লিটল লরা। একদম সাথে সাথে আমার গায়ের পশম পুরা দাঁড়ায় গেছে, একদম ফ্যাক্ট। তারপরে আমি বলতেছি হাউ ওল্ড আর ইউ, বলে 5। মানে ওই লোকটা যা বলতেছে তাই বলতেছে। হ্যাঁ, তো সেম ইনফরমেশন। তারপরে বলতেছে এটা কি করে সম্ভব, এটা তো ডিভাইসের মধ্যে ঢুকাতে পারবে না, তাই না? না, কোনো চান্সই নেই। তারপরে আমি বলতেছি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, হোয়াট ইজ দ্য কালার অফ ইউর ড্রেস ইউ আর ওয়ারিং। তখন বলতেছে যে রেড, কিন্তু ও কিন্তু পরা ছিল পিঙ্ক। হ্যাঁ, তো আমি বলতেছি why you are saying red when you are wearing pink color dress. কিছুক্ষণ চুপ করে থাকে, বলে কি পিঙ্ক অলসো, মানে পুরা কমিউনিকেট করতেছে। আমার ভয়, আম্মা বলতেছে এটা তাড়াতাড়ি ফালা দিয়ে আসো, তুমি এটা কি আনছো বাসার মধ্যে। আম্মা বলতেছে, আম্মা কিন্তু পাশে থেকে শুনতেছে, আম্মা একটু আমাকে দেখতে দাও। তারপরে আমি বললাম যে বলতেছে আমি তোমার কি হই, আমি বলতেছি who am I to you। তখন পুতুলটার উত্তর ছিল, এটা শোনার পর আমি বুঝে গেছি এটা ডেঞ্জারাস জিনিস। তো আমাকে বলতেছে যে ড্যাড, চিন্তা করো। মানে ওই যে তার সাথে ফান করে বলছি আই এম ইউর ড্যাড, যেহেতু এটা একটা বাচ্চার স্পিরিট, সে ওই ড্যাডটাকে পিক করে নিছে, আমাকে ওই ড্যাডের জায়গাটা বসাইছে। সে আপনাকে বিশ্বাস করে, হ্যাঁ বিশ্বাস করে ড্যাড ওই জিনিসটাকে বসাই নিছে। তুই চিন্তা করে দেখ। ওইটার পর আমি সাথে সাথে পিএসপিটা বন্ধ করে দিলাম। ঘটনা এখানেই শেষ না। এই ইনভেস্টিগেশন আমি সু আর ডেভের সাথে করলাম, আমার সাথে ফেলো প্যারানর্মাল ইনভেস্টিগেটর যে দুজন আছে আমার ইউটিউবে, ওদেরকে আমি একটা সেশন করবো তোমাকে নিয়ে একসাথে। ওরা আমাকে বললো তাকি পুতুল তো না, তোমার পুতুলটা কার্স পুতুল, এটা তো বাচ্চা না। বলছি কেন বাচ্চা না, মানে বলে বাচ্চা না, এটা বাচ্চার ভাব করতেছে। ঠিক আছে, তো আমি এই পুতুল নিলাম। ওরা একটা প্রিস্ট কল করলো, যে ভিডিওটা আমার ইউটিউবে আছে। প্রিস্ট কল করলো, প্রিস্টটা ওই পুতুলটার উপরে আইসে আমাকে বলতেছে তুমি পুতুল আনছো, তুমি পুতুল তো কার্সড, ও কিন্তু দেখেও নেই। আমি তুমি কি করে জানো, বলে বের করো পুতুলটা। ধরে পুতুল বের করছি, ও দেখে টেকে বলে এই পুতুলের মধ্যে ছেলে একটা স্পিরিট আছে, এটা ডেভিল মানে কি খারাপ। এই পুতুল তোমাকে আস্তে আস্তে বাবা ডেকা মেয়ের গলা করে করে তোমার ইন্টিমেসি নিয়ে তোমার ভিতরে আস্তে আস্তে করে তোমাকে মারে ফেলবে। এবং তাই হয়েছে, ও আমাকে রেকর্ডটা শুনেছে, এটা একটা লোকের গলা, কিন্তু মিমিক করতেছিল একটা বাচ্চা। চিন্তা করো। তো এই পর্যন্ত ইনভেস্টিগেশনে আমার বের হয়েছে। পরে ইভেন্চুয়ালি আমার এই পুতুলটাকে দিয়ে আসলাম। ড্যানি নামে একজন আছে, সেখানে আছে, সে নেগেটিভ এনার্জি কালেক্ট করে। ওর কাছে ও লক করে ভরে পিস্ট এটাকে ক্লিনস করে ওটাকে লক করে আমাকে দিয়ে আসতে হলো। তো এই পুতুলটা এভরিডে আমার মনে হইতো, যখনই আমি বসতাম আমি এই আওয়াজটা শুনতাম, ড্যাড ড্যাড। মানে সে আমাকে আস্তে আস্তে করে কনভিন্স করতেছিল, মানে মোল্ড করতেছিল, যে মানে এই যে পজেস করে না, পজেস করতেছিল, কন্ট্রোলটা নিতেছিল আমার মাইন্ডের। কিন্তু
কিন্তু দেখো আজকে যদি আমি নিজেই আমি তো বুঝিনি, আমার ফ্রেন্ডরা কিন্তু ওরা কিন্তু আমাকে বাঁচাই দিল। আমি কিন্তু এই যে, তো এটা বলার উদ্দেশ্য এটাই যে আননোন কোনো কন্ট্যাক্ট থেকে ইবেতে বেশিরভাগই ফেক ডল আছে। ফেক ডল মানে করে হন্টেড বলে, আসলে হন্টেড না, কিন্তু এর মধ্যেও তো জেনুইন আছে। 100টার মধ্যে তো আর 100টাই ফেক না, তাই না? ঠিক না, 5টা তো জেনুইন আছে, যে যারা জেনুইন সেলার। তা আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি আননোন কন্ট্যাক্ট থেকে আমি প্রথম তখন আমেরিকার থেকে প্রথম দিকে আমেরিকার ডলটা আনি, এবং উইদাউট নোয়িং ইট আমি ডলটাকে নিয়ে আসি বাসার মধ্যে, কিছু না জেনে, এক্সপিরিয়েন্স না হয় এই লাইনে, যে ডলটা আমাকে পজেস করে নিতেছিল। এক্সট্রিমলি ডেঞ্জারাস। আমি আরেকটা ঘটনা বলি খুব ইজিলি, যে যারা একজন কি আসছেন শারিয়ার, থ্যাংক ইউ ভাই, শারিয়ার থ্যাংক ইউ ফর কামিং ইন। আমি ভালো। হাই। তো আমি যেটা বলি যে এই যে আননোন কন্ট্যাক্ট থেকে পুতুল কিনা খুবই রিস্কি। আননোন পুতুল কন্ট্যাক্ট, হ্যাঁ, যেমন আমি যে পুতুলটা আনছি, তোমার ছায়া, তুমি ছায়াতে তোমার যে পুতুলের ঘটনাটা বলতেছো, এটা কিন্তু ডেমনিক এন্টিটি, ডেঞ্জারাস। যে বক্সটার মধ্যে কিন্তু এখনো আমি বক্সটা খুলতেছি না, কারণ যে মুহূর্তে আমি বক্সটা খুলবো এটা আমার প্রবলেম হয়ে যাবে, কারণ বক্সটার সাউন্ডই আমি পাচ্ছি। তোমাকে বক্সটা আমি দেখাইতে পারি, যেহেতু তুমি দেখোনি, এন্ড করার আগে আমি বক্সটা তোমাকে দেখাবো। এবং এই স্পিরিট, এই পুতুলটা আমি ফিল করছি, যে আমি গত পরশুদিন আমি ফিল করছি পুতুলটা কিন্তু হাঁটে। হ্যাঁ, এটা নট অনলি, হ্যাঁ, মুভমেন্ট করে। এটা খুব ডেঞ্জারাস। এই জন্য আমাকে খুব তাড়াতাড়ি এটাকে বের করে দিতে হবে ঘরের থেকে, কারণ আমি মুভমেন্ট করে বুঝছি কেমনে। তোমার আমি গত পরশুদিন আমি তো ঘুমাইলাম, পরশুদিন যখন ঘুমাইছি আমি দেখি আমার তোমার লেপটা ধরে আস্তে আস্তে করে কে যেন ড্র্যাগ করতেছে, মানে লেপটা নামাই দিচ্ছে। একটা মানুষ থাকলে যেটা হয়, তো অবভিয়াসলি এরকম তো অনেক সময় হয়, পা লেগে আমি লেপটা উঠাবো না, হঠাৎ করে মনে হচ্ছে একটা পুতুলের হাত আমার এখানে হাত দিল। সাথে সাথে আমি লাইটটা জ্বালাই, কিন্তু ওর দিকে দেখছি, ওর দিকে দিয়ে দেখে যেটা ভয়ঙ্কর লাগবে, পুতুলটা উল্টা করে ঘোরানো। তার মানে সে মুভ করছে, সে নামছে, তার মানে হ্যাঁ, উল্টা দিকে বসে আছে, চেয়ারের দিকে না, নট ফেসিং টুয়ার্ডস মি, ওয়ালের দিকে। এইটা সাংঘাতিক স্ক্যারি। তার মানে সে মুভ পর্যন্ত করে, হ্যাঁ, সে মুভ করে, এবং ডেমনিক, ভালো না, শক্তিশালী। তো যাই হোক, এটা আমি গেট ট্রিট করবো আর কি, খুব শীঘ্রই আমি গেট ট্রিট করবো। ওটা মানে ওটার হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড কি কিছু জানা আছে? হ্যাঁ, যে এটা হচ্ছে তো তোমার ছায়াতে আমরা ঘটনাটা শেয়ার করলাম, যেটা একটা 80 বছর বয়স্ক একটা মহিলা, 85 বছর, যা উইচক্রাফট করতো। ওটা কি ওই দলটা না? ওই দলটা, হ্যাঁ। এই দলটা তো তোমাকে এই যে আছে, হ্যাঁ, আমি কি দেখি? হ্যাঁ, বলো, হ্যাঁ, করো। আসলে এটা এই যে, হ্যাঁ, এই জলটা যখন আপনি আমাকে ছবি দিয়েছিলেন, তখন সম্ভবত রাত 11টা বাজে, 11টা ছিল মনে হয় বাংলাদেশি সময়, আমি জানি না ঠিক ইউএস তখন কয়টা ছিল। জলটার ছবি দেখে, ওটা চোখ দেখে আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। নরমালি আমি তো আসলে রাতের বেলায় কাজ করি, আমি এইসব ব্যাপারে আসলে হুটহাট ভয় পাই না, আমার অনেক স্ক্যারি ফটো ফেস করতে হয়। বাট এই জলটা দেখে আমি কেমন যেন ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ইটস প্রিটি স্ক্যারি। চোখটার মধ্যে একটা কিছু আছে, চোখটা মানে মনে হয় যে জীবন্ত একটা ব্যাপার আছে। আর তোমার ভাইবটাও ভালো না, ভাইবটা খারাপ মানে কি মাথা ব্যথা হয়, টেম্পারেচার কন্ট্রোল করে, আপ ডাউন করে ঘরের মধ্যে। এটা হচ্ছে ব্যাড সাইন, স্পিরিটের টেন্ডেন্সি, অন্যতম লক্ষণ। খারাপ লক্ষণ আর কি। তো যাই হোক, এটা আমি গেট রিড অফ করবো ভেরি সুন। আর তোমার এই আর কি আরেকটা ব্যাপার আমি শেয়ার করতে চাই ভাইয়া, আরেকটা ঘটনা। তার আগে আমি বলতে চাচ্ছি যে আমরা কি একটু ফেসবুক প্রোফাইলে আসলে অনেকে মেসেজ করছে যে প্লিজ গো হেড, তোমার খুঁজে পাচ্ছি না, এটা কিভাবে শেয়ার করতে পারি আমরা? তোমার আমি জানি না, আমি কিন্তু আই এম নট ভেরি গুড এট ইট। আমি দেখছি তোমার এখানে তুমি শেয়ার করতে পারো নাকি দেখো, কিন্তু এটা তো প্রাইভেট চ্যানেল, যদি শেয়ার করতে পারো করো, আমার আই ডোন্ট মাইন্ড, কিন্তু করা যায় কিনা দ্যাটস দ্য কোশ্চেন। গ্রুপটা প্রাইভেট, তবে আমাদের যে করা যাবে না, সেটা কি প্রাইভেট করা? আমি না, স্ট্রিম যেটা করা সেটা তো প্রাইভেট করা না, সেটা হ্যাঁ, আমি সেটা তুমি শেয়ার করতে চাইলে করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। আমি করে দিচ্ছি, তোমার ভিউয়ার্সরা দেখো। সময় দিচ্ছি সবার কাছে। না, শিওর, প্লিজ গো হেড, ডু ইওর ওয়ার্ক। হ্যাঁ, আই থিংক এখন মানে যারা খুঁজছিল তারা আমাদেরকে দেখতে পারবে। তবে আমার মনে হয় যে এখন অনেকে হয়তো বা জয়েন রিকোয়েস্ট আসতে পারে, এক্সেপ্ট এটা তো আপনি যেহেতু মানে আমার এখানে আসবে জয়েন রিকোয়েস্ট।
হ্যাঁ আসতে পারে। জয়েন আচ্ছা। রিকোয়েস্ট জাস্ট দেখার, তারা যেন দেখতে পারে ওরকম সুবিধা। রাইট 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 এক্স্যাক্টলি। নরমালি স্ট্রিম ফেসবুকে শেয়ার করার একটা সিস্টেম ছিল। হ্যাঁ ফেসবুক গ্রুপে যেভাবে আপনি শেয়ার করেছেন ভাইয়া, সেভাবে যদি আইডিতে শেয়ার করতেন তাহলে সেখান থেকে শেয়ার করলে পাবলিকলি পাওয়া যেত আসলে। আচ্ছা, মানে কিভাবে শেয়ার করতে হতো জিনিসটা? উম, এই লাইভটা তো আমাদের গ্রুপে চলছে রাইট রাইট, পেজ থেকে করলে? পেজ থেকে অথবা আপনার আইডিতেও সেটা শেয়ার করা যেতে পারে। আপনি ও একটু দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ মানে এটাকে আমার ওই পেজের মতো কপি পেস্ট করতে হবে নিয়মটা কি? মানে অ্যাকচুয়ালি স্টিম ইট হ্যাজ অলরেডি স্টার্টেড না? আপনি যেভাবে এটা ফেসবুক গ্রুপে ইতিমধ্যে তো চলছে, হুম হুম। যেভাবে গ্রুপে শেয়ার চলছে সেভাবেই কিন্তু আমরা আসলে আইডিতে নিয়ে যেতে পারি, লিংকটা শেয়ার করে অথবা আমি লিংকটা পোস্ট করে দিব, পেস্ট করে দিব নাকি ওই পেজে গিয়ে, রাইট? না না থাক, তাহলে আমরা আসলে এখানেই চলুক। এখানেই চলুক। হ্যাঁ মানে যেহেতু সিন্স ইট হ্যাজ স্টার্টেড, হয়তো হ্যাঁ হ্যাঁ নেক্সট আমরা হয়তো নেক্সট আমরা ওইভাবে করব। তো যেটা হচ্ছে যে আমার আরেকটা ঘটনা যেটা আমার বললেই না, which is very heartbreaking, সেটা হচ্ছে যে আমার যে কাজিনটা কিছুদিন আগে সুইসাইড করছে। যেটা বাবা মা বলতেছে একটা ডেথ নোট দিয়ে যে ও সুইসাইড করছে, পানির মধ্যে লাফ দিছে। কিন্তু হ্যাঁ, কিন্তু আমি আমার ভিশন আমার স্বপ্নে কিন্তু আমি যে জিনিসটা দেখছি আমার কাছে খারাপ লাগছে। দ্য প্লেস হি ওয়েন্ট দেয়ার, আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এটা আসলে সুইসাইড না, ইম্পসিবল, ইট ইজ নট। কারণ আমি এনভিশন করছি, আমি দেখছি, মানে আমি সত্যি কথা বলবো, আমি দেখছি হি ওয়াজ নট ইন সেন্স। কিছু খাওয়া ছিল, কি খাওয়া ছিল আমি জানি না। হি ওয়েন্ট দেয়ার ইন ডিপ্রেশন, হি স্লেপ্ট, পিছলা খায় পড়ে গেছে পানির মধ্যে। দ্যাট আই স ভেরি ক্লিয়ারলি। এটাতে আমার কোনো ভুল নেই। ও মানে ইমোশনালি গিয়েছিল এখানে উইথ আ ভিউ ইন মাইন্ড, মারা যাওয়ার জন্য, সুইসাইডের জন্য। সেটাও আমি টের পেয়েছি, কিন্তু সুইসাইডটা অ্যাকচুয়ালি করতে চাইনি। মানে সে করতে চায়নি, এটা হয়ে গেছে। হ্যাঁ মানে গেছিল ওইরকম ডিপ্রেসড হয়ে, যেহেতু আজকে মরেই যাব, বাট করতে চাইনি। কিন্তু এটা আসলে অনিচ্ছাকৃত হয়ে গেছে, স্লিপ করে পড়ে গেছে। তো এইটা আমি সেন্স করছি এবং ইট হ্যাপেন। তো যাই হোক, এটাই বলতে চাইছিলাম। আর শাফিউল, তোমার থ্যাংক ইউ ভেরি মাচ তোমার টাইম দেওয়ার জন্য। আর তুমি তোমার স্টোরি, তোমার যদি আমরা আবার ভাই আপনি আমাকে ইনভাইট করেছেন, সেটার জন্য আমি আসলে না ভাই, আই ডিড নাথিং। আমরা তো এখন রেগুলার বেসিসে আসবো, মাঝে মাঝে তোমার যে ঘটনা থাকবে তুমি শেয়ার করবা, তুমি ছায়ার সম্বন্ধে বলবা, ছায়ার নতুন কিছু হলে বলবা, সবাইকে ছায়ার তুমি ছায়াতে সবাইকে বলে দাও কিভাবে জয়েন করবে। আর তুমি পোস্ট করতে চাইলে আমি অ্যাপ্রুভ করে দিব, হান্টিং ফাইলসে তুমি পোস্ট করে দিও, যাতে সবাই লিংকটা দিয়ে তোমার ছায়াতে জয়েন করতে পারে ইউটিউবে। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের লাইভ এপিসোডের কিছু অংশ যা আমি আপনাদের জন্য তুলে ধরলাম হান্টিং ফাইলস থেকে। আপনারা কি চান আমি নিয়মিত হান্টিং ফাইলস লাইভে যাই এবং আপনাদের জন্য ঘটনা সংগ্রহ করি? আপনারা যদি অবশ্যই চেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যেভাবে চাইবেন আমি ঠিক সেভাবে উপস্থাপন করতে চেষ্টা করব। একই সাথে আমি আশা করব আপনাদের জীবনে যদি সত্য ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আপনারা সেটা আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠাবেন, আমাদের ফেসবুক পেজে পাঠাবেন এবং আমাদের অন্যান্য যে সোশ্যাল সাইটগুলো আছে সেখানে পাঠাবেন। সোশ্যাল সাইটগুলোর লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।